বরফের মধ্যে দাঁড়িয়ে মানে সোয়েটার না পরে। নমস্কার, আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল থেকেই খুব ঠান্ডা ছিল, আর বাইরে দেখছিলাম কোনো নোটিফিকেশান ছাড়াই হঠাৎ করে দেখছি বরফ পড়ছে। একদম সূক্ষ্ম সূক্ষ্ম পেঁজা তুলোর মতন বরফ পড়ছে, যেটা হয়তো ক্যামেরাতে ধরাও পড়বে না, কিন্তু আমাদের চোখে ধরা পড়ছে। সেটা এতটাই সূক্ষ্ম যে মাটিতে নামার আগেই সেটা মিলিয়ে যাচ্ছে। এত সূক্ষ্ম সূক্ষ্ম বরফ পড়ছিল, আর দেখতেও বেশ ভালো লাগছিল। তবে খুব বেশি বরফ এখানে আমি এসে থেকে দেখিনি, এর আগে একদিনই দেখেছি বরফ পড়তে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আজকের ব্লগটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ, মানে খুব একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি, তাও যতটুকু নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। খুবই সাধারণভাবে মানে ছোট্ট করেই আয়োজনটা করেছিলাম। আর যেহেতু আমাদের এখানে বিশেষ কেউ নেই দাদা আর দিদিরা ছাড়া, তাই ওদেরকে ডেকে সন্ধেবেলায় একটু ছোটোখাটো খাবার আয়োজন করেছিলাম আমি। আমার হাজব্যান্ড অফিস গেছিলো, তবে সে সমস্ত কিছু কেটে কুটে দিয়ে গেছিলো, আমি শুধু রান্নাটা করেছি। তাই প্রথমেই আমি রাইস করলাম, মানে রাইসের জন্য, ফ্রাইড রাইসের জন্য যা যা লাগে আর কি, মিক্সড রাইসের জন্য সেগুলো আমি সরঞ্জাম করছিলাম এবং রাইসটাও করলাম। তো এতটা রান্না করাটাও একটা টেনশনের মধ্যেই ছিলাম যে কেমন হবে খেতে, সেটা নিয়েও একটা টেনশনে ছিলাম। আর সবাই তো জানেনই, যারা নতুন ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানেন যে আমি রান্না করছি মাত্র এই 6-7 মাস হলো। দেখতে দেখতে প্রায় 1 বছর হয়ে গেল আমাদের বিয়ে। আমাদের বিয়ের কিছু মাস পরেই আমরা এখানে চলে এসেছি, মানে যাকে বলে একদম নতুন করে সংসার পাতা, একটা অন্য জায়গায়, অন্য পরিবেশে, একটা অন্য দেশে। তো এটার সাথে অ্যাডজাস্ট করতেও আমাদের কিছুটা সময় লেগেছে, মানে নিজেদের অ্যাডজাস্ট করতে কিছুটা তো সময় লাগবেই। একদম বিয়ের পরে একদমই নতুন, তারপরে আবার অন্য রকমের পরিবেশ, তো সব কিছু মিলিয়ে পুরো ঘেঁটে ঘওয়া হয়ে গেছে আর কি ব্যাপারটা। তো যাই হোক, এদিকে আমার কথা বলতে বলতে রাইসটাও কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে তো ভালোই লাগছে, এখন জানি না খেতে কেমন হবে, এই নিয়ে একটা টেনশন হচ্ছিল আমার। আর যেহেতু বড় নেই, মানে ও থাকলে তাও একটু কিছু একটা সাপোর্ট থাকে, যে কিন্তু একা একা পুরোটাই করছিলাম, তাই একটু টেনশনেই ছিলাম। তারপরে চিলি চিকেনের জন্য সরঞ্জাম করছিলাম। চিলি চিকেনের চিকেন সব কিছু কেটে দিয়ে গেছিলো, আমি জাস্ট ম্যারিনেট করে ওটাকে তেলে ভেজে তারপরে চিলি চিকেন করার জন্য বসিয়ে দিলাম কড়াইয়েতে। পেঁয়াজগুলোও কাটা ছিল সবই, তো একে একে সব কিছু সরঞ্জাম দিয়ে দিলাম। রসুন এবং সব রকমের ক্যাপসিকাম, তার সাথে লঙ্কা, পেঁয়াজ, এগুলো, তারপর চিকেনগুলো, তারপর তো সস, একটু টমেটোও দিয়েছিলাম। ওইদিকে রান্নাটা বসিয়ে আমি একটু ওয়েট করছিলাম, তখন দেখলাম যে বাইরে তাকিয়ে আবারও বরফ পড়ছিল, একদম সূক্ষ্ম সূক্ষ্ম, যেটা ক্যামেরাতে ধরা পড়বে না, হয়তো হাইফাই ক্যামেরা হলে ধরা পড়তো, আমার ফোনের ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছিল না। তবে তাই হোক, প্রকৃতির দিকে তাকিয়ে ভালো লাগছিলো। এখানে এই গাছপালা আর আমি, তাছাড়া তো এখানে কেউই নেই সারাদিন, কারণ সবার অফিস, সবাই কাজে ব্যস্ত, একমাত্র আমি বাড়িতে বসে থাকি সারাদিন। তো আমি এই সব নিয়েই কাটাই টাইমটা। তারপর আমি আবার কাবাবের জন্য ম্যারিনেশন করে রেখে দিলাম ফ্রিজে। এটা চিকেনের মধ্যে সব রকমের মশলা, বেসিক মশলাগুলো, তার সাথে দই দিয়ে এটা ফ্রিজে আমি ম্যারিনেট করে রেখে দিলাম, যাতে সন্ধেবেলায় যখন দাদা দিদিরা আসবে তখন একবারে টাটকা ভেজে দেবো বলে। তারপরে কেক বানাবো কিনা আমি শিওর ছিলাম না, তারপরে দেখছি টাইম আছে যখন কেকটা বানিয়েই নিই। তাই প্রথমবারই বলতে পারেন কেকটা বানালাম এখানে। বাড়িতে আমি অনেকবার কেক বানিয়েছি, কিন্তু এখানে এই প্রথম বানালাম, খুবই সাধারণভাবে। বাড়িতে যখন আমি কেক বানাতাম, আমার বাবা খুবই ভালোবাসতো, মানে গরম কেকটা হতে নামাতে মানে বাবার তর্স হইতো না আর কি। তো সঙ্গে সঙ্গে খেতে চলে আসতো, সেগুলো মনে পড়তো। সেই জন্য বাবা চলে যাওয়ার পর থেকে আমি আর রান্নাবান্নার দিকে যেতামই না, এবং কেক টেকেও বানাতাম না। তার আগে আমি অনেক কিছুই বানাতাম বাড়িতে, টুকটাক লকডাউনের সময় অনেক কিছুই বানিয়েছিলাম, খাবার দাবার, কেক, যেখানেই যেতাম মাসির বাড়ি কেক বানাতাম। তো তারপর থেকে আমি পুরো টোটালি 5 বছর ছেড়ে দিয়েছিলাম রান্নাবান্না এই সমস্ত কিছু থেকে। তারপর বিয়ের পর তো উপায় নেই, করতেই হবে, তখন মা ছিল, করতো। এখন তার এখানে মা নেই যে করে দেবে, মা বাড়িতে।
তাই কিছু করার নেই, করতে তো হবেই। আস্তে আস্তে সবই রান্না মোটামুটি ইউটিউব দেখে দেখেই আমি শিখে গেছি বলতে পারেন, তবে ইউটিউবটা দেখে নিতে হয় একবার রান্নার আগে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখুন কেকটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার কেকটার ওপরে একটু ডেকোরেশন করছিলাম। এগুলো চেরি না ক্র্যানবেরি আমি জানি না, ও এনেছিল ড্রাই ফ্রুটসের মধ্যে ছিল, সেগুলি আমি বেছে বেছে দিয়ে দিয়েছিলাম কেকের মধ্যে ডেকোরেশন করার জন্য। এরপর দেখি কেকটা কিছুক্ষণ পরেই এরকম ফুলে উঠেছে, দেখে তো বাইরে থেকে আমার খুবই আনন্দ হচ্ছিল। আর এখানে তো সুবিধা কেক করা, মানে ওভেন আছে, কিছু ঝামেলা নেই, জাস্ট ব্যাটারটা তৈরি করে বসিয়ে দাও ব্যাস। আমি এই বরফের মধ্যে দাঁড়িয়ে আছি কিছু না মানে সোয়েটার না পরে, তো আমি ওয়েদারটাকে ফিল করছিলাম। মানে ঠান্ডা কীরকম হয় সেটা ফিল করার জন্য আমি বাইরে এসেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখন খুব হালকা পড়ছে, যার জন্য এটা বোঝাই যাবে না, সেলফি ক্যামেরাতে তো আরোই বোঝা যাবে না। যাই হোক, ঘরে যাই, নাহলে আমার নিউমোনিয়া হয়ে যাবে। এসে দেখি কেকটা রেডি হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। কিন্তু আমি ওয়েট করছিলাম যে বর আসুক, তারপরে এটা কাটবো একটু সাজিয়ে গুছিয়ে বসে, আর কিছুই না, জাস্ট এই দুজন মিলে বসে তাই কেকটা একটু কেটে নিলাম। আর তারপরে দাদা দিদিদের জন্য ওয়েট করছিলাম কখন আসবে দাদা দিদিরা। তারপরে আমি এতটাই গল্প করতে ব্যস্ত হয়ে গেছিলাম সবাই আসার পর এবং খেতে দেওয়া সব কিছু নিয়ে, তো আমার আর তারপরের ভিডিওগুলো নেওয়া হয়নি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।